বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আবুল কাশেম হায়দার, মুক্ত চিন্তা বাংলাদেশের কনভেনর। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশে ব্যাংকিং খাত একটি বড় সমস্যার মধ্যে নিমজ্জিত। বিগত 16 বছর স্বৈরাচারী শাসকের ব্যাংকিং ও আর্থিক খাতকে দারুণভাবে বিধ্বস্ত করেছে এবং এমনভাবে করেছে যে পরিকল্পিতভাবে যে ব্যাংকগুলোকে এমনভাবে অর্থশূন্য করেছে যাতে এগুলা বন্ধ হয়ে যায়। অনেক সৌভাগ্য 5ই আগস্টের এই সফল বিপ্লবের পরে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করছে, সরকারও চেষ্টা করছে এই ব্যাংকিং খাতকে একটা স্বাভাবিক পর্যায়ে আনার জন্য। আমরা আশা করি যত দ্রুত সময়ের মধ্যে ব্যাংকিং খাত স্বাভাবিক পর্যায়ে আসবে। আজকে এই বিষয়টি নির্ধারণের পিছনে মূল কারণ হলো এই বাংলাদেশের প্রধানতম সমস্যা আসলে আর্থিক খাতেরই প্রধান সমস্যা। ব্যাংকিং এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর যতক্ষণ পর্যন্ত ভালো পর্যায়ে না যাবে ততক্ষণ পর্যন্ত দেশের অর্থনীতি ভালো পর্যায়ে আসবে না। বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টর জনাব ওবায়দুল হক, জনাব ওবায়দুল হক সাহেব তার সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আপনারা ব্যাংকিং এর সমস্যা কিন্তু কম বেশি সবাই জানে। আমি দেখলাম যে কয়জন বক্তব্য রেখেছেন সবাই কম বেশি কিন্তু মানে অবগত বা অবহিত যে আসলে এই মুহূর্তের যে সমস্যাগুলো কিভাবে এই মুহূর্তের সমস্যাগুলি সৃষ্টি হয়েছে। তো এটি আপনি মানে একেবারে মুক্তভাবে যেটা বলা যায় সেটি হলো যে আপনারা জানেন যে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় কিভাবে ব্যাংকগুলোর মালিকানা আপনার দখল করে নেওয়া হয়েছে, কিভাবে রাতের অন্ধকারে মানে একটা আইনের আওতায় মানে আইনি আবরণ দিয়ে মালিকানাগুলি দখল করে নেওয়া হয়েছে এবং এটি অত্যন্ত পরিকল্পিতভাবে এই মালিকানা দখল করে তারপরে ওই ব্যাংকগুলোর এই ক্ষুদ্র আমানতকারীদের এই আমানতের টাকাগুলো নামে বেনামে, হ্যাঁ আপনারা জানেন যে শুধু নামে না বেনামে পর্যন্ত এই ক্ষুদ্র সঞ্চয়ের ব্যাংকের অর্থগুলো কিভাবে কোনো সময় মানে লোনের নামে ঋণের নামে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এই ঋণগুলো বাংলাদেশ ব্যাংকের বা ব্যাংকের একটা থাকে ঋণ দেওয়ার সময় যে ঋণটা সে কোন খাতে ব্যয় করবে, কিন্তু ওই খাতে এই ঋণটি কখন ব্যয় হয়নি। এই ঋণের টাকা কোথায় গিয়েছে? ঋণের টাকা পরবর্তীতে দেখা গেল যে পাচার হয়ে গিয়েছে। গভর্নর সাহেব একদিন বলেছেন যে 2,00,000 কোটি টাকা কয়েকটা ফ্যামিলি ব্যাংকের টাকা পাচার করে দিয়েছে এবং 5টা ফ্যামিলির কাছে 2,00,000 কোটি টাকা এই অর্থ পাচার হয়ে গিয়েছে। এই দেশেই নেই এবং এই দেশে যদি ইনভেস্ট হইতো তাহলে হইতো, কিন্তু ইনভেস্ট হলে আপনি এটা ফেরত আনতে পারতেন। এখন এগুলো আমরা খেলাফি হিসাবে দেখাচ্ছি, কিন্তু খেলাফি হিসাবে দেখালে কি হবে? আমাদের তো এগুলি রিকভারি করতে হবে। ইসলামী ফাইন্যান্স ইনভেস্টমেন্টের সম্মানিত ম্যানেজিং ডাইরেক্টর জনাব মোশাররফ হোসেন তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আবুল কাশেম হায়দার, আজকে উপস্থিত আছেন এখানে গ্লোবাল ইসলামী ব্যাংকের মাননীয় চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, বিভিন্ন ব্যাংকে ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব পালন করা ব্যাংকিং সেক্টরের জীবন্ত কিংবদন্তি আমাদের নুরুল আলম স্যার, উপস্থিত আছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সম্মানিত চেয়ারম্যান জনাব মমিনুল ইসলাম, আরও আপনারা যারা আছেন সবাইকে ধন্যবাদ উপস্থিত হওয়ার জন্য। ব্যাংকিং সেক্টরে সর্বপ্রথম আপনার এই যে খেলাপি ঋণ নিয়ে আমরা এত কথা বলি, ব্যাংকিং সেক্টরে খেলাপি ঋণ নির্ধারণ করতে একসময় সেন্ট্রাল ব্যাংক 1989 সালে প্রথম যখন আপনার ব্যাংকিং রিফর্ম করা হয় তখনও রিফর্মের কাজ হয়েছে। আজ যেমন রিফর্ম নিয়ে কথা বলতেছি তখনও রিফর্ম হয়েছে, তখনও রিফর্মের দরকার ছিল, তখনও খারাপ লোন ছিল। যখন ঋণ দিবেন ঋণ খারাপ হওয়ার আশঙ্কা থাকে, কিন্তু এটার মাত্রাটা কত ওইটা ইম্পর্টেন্ট। তখন ওইটারে ব্যাংকের ঋণের খেলাপি করার জন্য বিসিবি সার্কুলার 33-34 এইসব করে এগুলো একটা ফর্মুলা করা হয়েছিল যে ছোটখাটো 20-25 হাজার টাকা যারা লোন নেয় তাদের কাছে আদায় করার জন্য আমরা যত সহজে যাইতে পারি, কিন্তু যারা বড় লোন নয় আর যাইতে পারি না। কিন্তু আমি আপনাদেরকে একটা আশার কথা শোনাই, সাম্প্রতিক কালে এই যে আপনার বাংলাদেশ ব্যাংকের যে আপনার আর্থিক প্রতিষ্ঠান আইন হয়েছে,
যে আইনে আমরা এখন পরিচালিত হচ্ছি বা ব্যাংকিং আইন, ওইখানে ইচ্ছাগত ডিফল্টারদের নামে কিন্তু কিছু তালিকা হচ্ছে, অ্যাকশনের জন্য প্রক্রিয়া হচ্ছে। কিন্তু এইখানে আপনারা যারা আছেন, বিশেষ করে সাংবাদিক ভাইদের আমি বলবো, তাদের সহযোগিতা লাগবে। আমাদের দেশে যখন কোনো একটা প্রক্রিয়া শুরু হয়, কোনো অ্যাকশনের শুরুতে কিন্তু খুব ভালোভাবে হয়, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু এটা ভালো ওই ফলটা আমরা ভোগ করতে পারি না। আমরা যেন এই জিনিসগুলোর ফল ভোগ করতে পারি। আবার টাকা আদায় করতে যাই আমরা অনেক বিড়ম্বনার মধ্যে পড়ি। আমরা যখন কোনো বড় বড় ডিফল্টারদের বিরুদ্ধে টাকা আদায় করতে যাই, দেখা গেল আইনের ফাঁকে বা বিভিন্ন শর্ত ভঙ্গের অজুহাতে আমাদের বিরুদ্ধে মামলা হয়। আমি জানি আমার কিছু ব্যাংকার কলিগ আছে যারা জুনিয়র কলিগ, তারা বিভিন্ন মামলার আসামি। কেন? সে টাকা আদায় করতে গেছে। একটা ঘটনা আমি বলি, একজন লোক মর্গেজকৃত সম্পত্তি বিক্রি করে ফেলছে, তার নামে ক্রিমিনাল কেস হবে নিয়ম অনুযায়ী, কিন্তু ওই কেস করার পরে ওই লোক ব্যাংকের অফিসারের নামে মামলা করছে যে আপনি শর্ত ভঙ্গ করছেন। তো বলেন তাকে হয়রানি করা হচ্ছে। এখন পিবিআই থেকে তাকে বলা হচ্ছে যে আপনার লোক শর্ত ভঙ্গ করছে। শর্ত হয়তো ছোটখাটো, আপনি যদি একটা স্যাংশন লেটারের মধ্যে 3 পৃষ্ঠা 5 পৃষ্ঠা পড়েন, 2টা লাইনের একটা শর্ত ভঙ্গ পাইতে পারেন, কিন্তু সবচেয়ে বড় সত্য কথাটা কি? আপনি টাকা নিছেন, টাকা ফেরত দিবেন, এর চেয়ে বড় সত্য তো কিছু হইতে পারে না। তো এই জন্য ব্যাংকারদের নিরাপত্তা দরকার। আমরা এখন আলোচনার জন্য অনুরোধ করব ঢাকা স্টক এক্সচেঞ্জের সম্মানিত চেয়ারম্যান মমিনুল ইসলাম। শুধু স্টক এক্সচেঞ্জ চেয়ারম্যান না, উনি অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে জড়িত। আইপিডিসির এমডি ছিলেন। হ্যাঁ, আইপিডিসির এমডি ছিলেন, তারপর লিজিং কোম্পানির চেয়ারম্যান ছিলেন, বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন জনাব মমিনুল ইসলাম। থ্যাংক ইউ। সবাইকে শুভ অপরাহ্ন, আসসালামু আলাইকুম। আমরা আমাদের যে আর্থিক খাতের বর্তমান যে একটা দুরবস্থার ছবি দেখতে পাচ্ছি, সেটা শুধু ব্যাংকেই সীমিত না। ব্যাংক, অব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, পুঁজিবাজার, আমাদের ইন্স্যুরেন্স সেক্টর, সবখানেই কিন্তু একটা খুব ভালনারেবল সিচুয়েশনের উপরে দাঁড়িয়ে আছে। দীর্ঘদিনের যে একটা অনিয়ম, দুর্নীতি, বিচারহীনতা এবং অদক্ষতা আমাদের আর্থিক খাতকে ভীষণ ভালনারেবল একটা সিচুয়েশনে দাঁড় করিয়েছে। এবং সেটা আমরা যদি বলি যে একটি মুক্তবাজার অর্থনীতিতে, গণতান্ত্রিক দেশে যে পলিটিক্যাল পার্টি আছে, সরকার আছে, আমাদের নিয়ন্ত্রক সংস্থাগুলো আছে, ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা আমাদের মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস, ইন্স্যুরেন্স কোম্পানি, এই ধরনের আর্থিক মধ্যস্থতাকারীরা আছে। আর পরিশেষে আমাদের এই আর্থিক সেবার সুবিধাভোগীরা আছেন, যারা হচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্য বা আমাদের ফ্যামিলি হাউস হোল্ড। যারা একটা দেশে যদি এই প্রত্যেকটা অঙ্গ সঠিকভাবে তার কাজগুলো করে, তাহলে আমরা দেখব যে অর্থনীতিটা দক্ষতার সাথে এবং দ্রুততার সাথে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো আমাদের দেশে যেটা হয়ে গেছে, এই প্রত্যেকটা অংশ, যে পলিটিক্যাল পার্টি, সরকার, নিয়ন্ত্রক সংস্থা, আর্থিক মধ্যস্থতাকারী এবং আর্থিক সুবিধাভোগী, এটা এক ব্যক্তির কাছে চলে গেছে, এক জায়গায় চলে গেছে। সো সরকার, যে ব্যবসায়ী, সেই যাচ্ছে পলিটিক্যাল পার্টিতে, সে আসছে সরকারে, সে আবার আর্থিক মধ্যস্থতাকারী ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কিংবা অন্য ইন্স্যুরেন্স কোম্পানির মালিক হচ্ছেন, সেইগুলিকে নিয়ন্ত্রণ করছেন, আবার নিজে সেখান থেকে লোন নিচ্ছেন। সো আমরা যদি এই যে প্রত্যেকের জায়গাগুলোকে যদি সঠিকভাবে নির্ধারণ করে আমরা তাদেরকে তাদের কাজের জন্য জবাবদিহিতামূলক সংস্কৃতি তৈরি না করতে পারি, তাহলে আমরা এই জায়গা থেকে কোনোভাবেই মুক্তি পাবো না। আমরা দীর্ঘদিন ধরে বলেছি যে আমাদের অর্থনীতির অনেকগুলা খুবই শক্তিশালী দিক আছে, কিন্তু সবচেয়ে দুর্বলতম দিক আমাদের অর্থনীতির জন্য হচ্ছে আমাদের আর্থিক খাত, ব্যাংক, অব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, পুঁজিবাজার, ইন্স্যুরেন্স। তো একটা ভালো দিক হচ্ছে অ্যাটলিস্ট ব্লিডিংটা আমরা স্টপ করতে পেরেছি। যে আমি যত কিছুই বলি, হয়তো স্বল্প মাত্রায় এখনো কিছু অনিয়ম বা দুর্নীতি হতে পারে, বাট যে মাত্রায় আমরা দেখেছি বিগত বছরগুলোতে, সেইটা থেকে অ্যাটলিস্ট আমরা এই মুহূর্তে আমরা জানি যে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা বা সরকারের ভূমিকা বা আমাদের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা, সেইখানে যথেষ্ট স্বচ্ছতা এবং দক্ষতা প্রতিষ্ঠিত হয়েছে। এখন আমাদের সামনে আলোচনা করবেন
আমাদের আজকের অন্যতম আলোচক নুরুল আমিন, যিনি বর্তমান গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান দায়িত্বে আছেন। এর আগে বিভিন্ন ব্যাংকের এমডি দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের প্রবীণ অর্থনৈতিক ব্যাংকার। চিন্তা বাংলাদেশ কর্তৃক আয়োজিত ব্যাংকিং এর উপরে এই সেমিনার, এটার সভাপতি জনাব আবুল কাশেম হায়দার এবং এখানে উপস্থিত বিজ্ঞজন, প্রাজ্ঞজন এবং যারা এতক্ষণ বক্তব্য রেখেছেন, বিশেষ করে তারা প্রত্যেকেই যে এই চিন্তা চেতনা করেন দেশ নিয়ে, ব্যাংকিং নিয়ে, মানুষের অবস্থা নিয়ে, আমার কাছে সেটাই ভালো লাগছে যে নানান ডিসিপ্লিনের মানুষ কিন্তু একটা জায়গায় মোটামুটি ভাবে সমস্যাগুলো এবং এগুলো কিভাবে সমাধান করা যায় এরকম বিষয়ে অনেক আলোচনা হয়েছে। আমরা যারা ব্যাংকিং প্র্যাকটিসে ছিলাম দীর্ঘদিন, তাদেরও এটা নতুন করে অভিজ্ঞতা হচ্ছে। আমরা যখন 70 দশকে শুরু করি তখন কি দেখলাম, ব্যাংকিং এর নতুন ব্যাংক আসা 80 দশকে শুরু, 90 দশকে দুবার ব্যাংক আসলো, তারপরে এখন চতুর্থ প্রজন্ম পর্যন্ত ব্যাংক আসতেই থাকলো। এর কোনো মূল্যায়ন নাই। যেরকম লোন দেওয়ার মূল্যায়ন প্রপার ছিল না, ব্যাংক দেওয়ারও সেরকম মূল্যায়ন ছিল না। ব্যাংক দিতে হবে। একমাত্র একটা রিজিমে কোন ব্যাংক এই দেশ পায় নাই, সেটি 2001 থেকে 2006 সাইফুদ্দিন সাহেব কোন ব্যাংক দেন নাই, দিতে চান নাই। 99-2000 কিছু ব্যাংক হয়েছে, তারপরে আবার 13 সালে এসে চতুর্থ প্রজন্মের ব্যাংক। মানে সাপ্লাই সাইডটা খুব বেশি হয়ে গেছে, যেই কারণে ব্যাংক বেশি, শাখা বেশি এবং এদের ব্যবসা বাণিজ্য করার জন্য টাকা দেওয়ার এবং নেওয়ার তাগাদা অনেক বেশি ছিল। যেইভাবে ব্যাংকগুলোর মালিকানা বিন্যাস শেষ পর্যন্ত হয়েছে, আমরা যা লাস্ট দেখলাম, সেগুলোর নানা কাহিনী, নানা কথা অনেকে বলেছেন। এইভাবে আমি শুধু ব্যাংকিং বা ব্যাংক বা খেলাপি ঋণকে দায়ী করব না, আমরা মোটা দাগে বলতে পারি ওটা ছিল সুশাসনের অভাব এবং এটার জন্য রাজনীতি দায়ী। যেই দেশের রাজনীতি ভালো সেই দেশের অর্থনীতি ভালো, যেই দেশের প্রতিষ্ঠানগুলো কাজ করে সেই দেশ অনেক উন্নতি করে। এবার যে অর্থনীতিতে 3 জন নোবেল পুরস্কার পেলেন, খুবই আমাদের দেখা জিনিস, চলমান জিনিস, কিন্তু তারা আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে যেই দেশ অর্থনীতিতে ভালো সেই দেশের প্রতিষ্ঠানগুলো ভালো। একেবারে এইটাকেই ওনারা যে তুলে ধরতে পেরেছেন প্রপারলি, সেই জন্য ওনারা নোবেল পুরস্কার পেলেন। ব্যাংক হচ্ছে সেই ধরনের একটি প্রতিষ্ঠান। দেশের প্রতিষ্ঠান যখন শক্ত হয় তখন রাজনীতি সেখানে কিন্তু দেওয়াল ভেঙে ঢুকতে পারে না। এটা আপনারা আমেরিকার উদাহরণ দেখেছেন। গত ইলেকশনে ট্রাম্প সাহেব যে চেষ্টা করছেন, পারেন নাই কিছু করতে। প্রতিষ্ঠান কাজ করে। ব্যক্তি ট্রাম্পকে আমরা যত দোষ দেই, ইচ্ছা করলেই সব করতে পারেন না। আমাদের এখানে ওই রকম একজন ব্যক্তি যিনি এসবের ঊর্ধ্বে ছিলেন, উনি চাইলে সবই করতে পারতেন এবং তাই হয়েছে। এই দেশের আমলাতন্ত্র, বিচার, এই দেশের ব্যাংক, এই দেশের অন্যান্য যত সংস্থা একটা অফিসের উপর নির্ভরশীল ছিল। গভর্নর মহোদয় লাস্ট যে কথাটা বললেন যে আমরা এই মুহূর্তে সংস্কার কমিশন ব্যাংক নিয়ে করবো না, আর পরে 3টা টাস্ক ফোর্স করেছেন। 3টা টাস্ক ফোর্স করেছেন। একটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের স্ট্রেংথেনিং, সেন্ট্রাল ব্যাংককে কিভাবে স্ট্রং করা যায়। আরেকটা হচ্ছে যে এই রিস্ট্রাকচারিং অফ দি কমার্শিয়াল ব্যাংকস। তারপরে হলো অ্যাসেট ম্যানেজমেন্ট, খারাপ লোনগুলো কিভাবে ঠিক করা যায়। তো টাস্ক ফোর্সের দু একটা ইনফরমেশনের উপর কিছু কিছু কাজ এখন হচ্ছে। আর ওই সংস্কার কমিশন হলে আপনারা জানেন, এনাদেরকে বাকিগুলোকে 3 মাস সময় বেঁধে দেওয়া হয়েছে। ওনারা একটা রিপোর্ট দিবেন, ওটার উপর পর্যালোচনা হবে, এই ধরনের কাজ করছেন।
কিন্তু একটা সময় একটা সংস্কার কমিশন থেকে বয়সের ব্যাপার যখন আসছে, ওনারা একটা বয়স রিকমেন্ড করেছেন, সরকার সেটা রাখেননি। এই নিয়েও কিন্তু কিছু ওনাদের অসন্তোষ আছে। তাহলে সংস্কার কমিশন এর কাছে চাওয়া হলো কেন? এই ধরনের কথাবার্তা এখন হচ্ছে। এটা ট্রায়াল এন্ড এররের মধ্যে চলবে। দেশে যখন দুর্নীতি ঘুষ থাকে তখন ওই বন্দি টাকা আর পাচার টাকার সংখ্যা বাড়ে। আমাদের এই ধরনের সরকার যদি আরো 1 বছর চলে, এই বছরে পাচারের খবর পাবেন কিনা আমি জানি না। শুধু যারা ঘুষ খান তারা হয়তো পাচার করতে পারেন। আপনাকে সামগ্রিকভাবে চিন্তা করলেও দেখতে হবে যে পাচারের মূল কারণ হচ্ছে যে উনি এখানে আর টাকা রাখার জায়গা পাচ্ছেন না অথবা সেফ মনে করছেন না। টাকা সবচেয়ে ভীতু জিনিস। আপনার পকেটে 1000, 2000, 5000 বেশি থাকলে, 1 লাখ থাকলে আপনি টাকাটা কোন পকেটে রাখবেন, কোন জায়গায় রাখবেন, গাড়িতে যাবেন না বাসে যাবেন, আপনার টেনশন উঠে যায় এই টাকাটা সেভ করার জন্য। ঠিক টাকা ভীতু, ওয়ার্ল্ড ওভার ক্যাপিটাল ইজ ভীতু। সব দেশের টাকা সব দেশে সমানভাবে যায় না। বিদেশি এফডিআই বা ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আমাদের দেশে কম কেন? ওই টাকাকে এখানে আনলে যে ফেরত নিতে পারবে না, পাবে না, ওই ভয়ে। টাকা সবচেয়ে ভীতু জিনিস। এখন এই দেশে যখন আর রাখার স্কোপ হয় না, তখন আরেক দিকে জায়গা খুঁজে। আমরা এখন আমাদের প্রধান বক্তা অনেক কষ্ট করে আসছেন, আন্তরিক ধন্যবাদ জানাই প্রফেসর আনম মোহাম্মদ। প্রফেসর আনম মোহাম্মদ স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এই যে শ্রীলঙ্কায় অনেক সংকট সত্ত্বেও শ্রীলঙ্কার মানুষের জীবন মান আমাদের থেকে ভালো ছিল। অন্যান্য কারণে, যেমন শিক্ষা চিকিৎসায় তাদের প্রবেশাধিকার বেশি, শিক্ষা চিকিৎসার ক্ষেত্রে তাদের ওইরকম পয়সা নিয়ে অত চিন্তা করতে হয় না, এবং প্রতিষ্ঠানগুলো নানান ভাবে কাজ করে। তারপরে তাদের খাদ্য, ন্যূনতম খাদ্য, রেশন, এই সমস্ত আছে। তার ফলে জিনিসপত্রের দাম কিংবা বড় ধরনের অর্থনৈতিক সংকট হলেও মানুষের জীবনযাত্রার মান অত খারাপ হয় না, যতটা আমাদের এখানে বিপর্যয় তৈরি হয় সেরকম হয় না। তো তারপরে সংকটটা খুব বেশি ছিল তাদের। যার রিজার্ভ সাংঘাতিকভাবে পড়ে গেল, এবং একটা সময় তো বাংলাদেশকে বলা হতো যে বাংলাদেশ কি শ্রীলঙ্কার মতো হবে, এরকম। মানে বাংলাদেশের তখন রিজার্ভ তো আমাদের অনেক দূর উঠেছিল। তারপরে সেই 40-40 পার হয়ে গেল বিলিয়ন। তারপরে ক্রমাগত আবার নামতে থাকলো। যখন এরকম সময়, তখন শ্রীলঙ্কায় সংকট হচ্ছে, তখন এরকম একটা আশঙ্কা ছিল যে বাংলাদেশ কি শ্রীলঙ্কার মতো হবে। পরে দেখা গেল যে শ্রীলঙ্কার চাইতেও খারাপ অবস্থা হইলো। কিন্তু শ্রীলঙ্কা থেকে এসে তারপরে সেটা সবাইকে বিস্মিত করলো। বাংলাদেশে অনেক সাংবাদিকই আমাকেও জিজ্ঞেস করেছেন যে শ্রীলঙ্কা এটা কিভাবে পারলো। দেখা গেল খুব দ্রুত তাদের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চলে আসছে, রিজার্ভ তাদের নিয়ন্ত্রণে চলে আসছে, জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে, খুব কম সময়ের মধ্যে তারা এটা গুছায় ফেললো। আমার যেটা অবজারভেশন সেটা হলো যে পার্থক্যটা তৈরি হয়েছে প্রতিষ্ঠানের কার্যকারিতায়। মানে শ্রীলঙ্কার প্রতিষ্ঠানগুলো কার্যকর ছিল, ওইখানে বিভিন্ন ধরনের ভুল উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছিল, কিছু দুর্নীতি তৈরি হয়েছিল, IMF এর লোনের শর্তের কারণে বিভিন্ন ধরনের চাপ তৈরি হয়েছিল, সেগুলির কারণে তাদের সংকট তৈরি হয়েছিল। কিন্তু তারা যখন ওই অবস্থা থেকে বের হওয়ার চেষ্টা করলো রাজনৈতিক পরিবর্তনের পরে, তখন খুব দ্রুত পারলো এই কারণে যে তাদের প্রতিষ্ঠানগুলো কাজ করত। মানে কেন্দ্রীয় ব্যাংক সে তার মতো কাজ করতে পারতো, আদালত কাজ করতে পারতো, বিশ্ববিদ্যালয়ে কাজ করতে পারতো, মানে প্রতিষ্ঠানগুলো কাজ করতে পারতো। এইটা গত সরকারের সময়ই যখন এই প্রশ্নটা আমাকে করা হয়, আমি তখন বলি যে বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান কাজ করতে পারে না। বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে অন্যান্য এই যে প্রতিষ্ঠানগুলো কাজ করতে পারে না, এটা গত 15 বছরে একটা এক্সট্রিম পর্যায়ে চলে গেছিল, মানে একটা চরম পর্যায়ে। কিন্তু এটার ধারাবাহিকতা কিন্তু আগের থেকে পাওয়া যাবে। আপনি যদি খোঁজ করেন তাহলে আগের থেকেও দেখা যাবে যে প্রতিষ্ঠানগুলো ঠিক মতো কাজ করতে পারে না। আমি মনে করি না যে ব্যাংকিং খাত যেভাবে আরো এফিশিয়েন্ট এবং আরো যেভাবে কার্যকর হওয়া উচিত সেটা হয়েছে আমি মনে করি না। এবং সবচাইতে আসলে কেন্দ্রীয় জায়গাটা তো সরকার যদি, যেমন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা জানি, সরকার যদি চায় যে বিশ্ববিদ্যালয় তার দলীয় প্রতিষ্ঠানে পরিণত হবে, তাহলে ওই আইন কানুন দিয়ে তো আসলে কিছু হয় না। ব্যাংকের ক্ষেত্রেও তাই, সরকার যদি চায় যে ব্যাংক তার হবে, এখানে মানুষজন টাকা জমা রাখবে এবং ব্যাংকগুলোর থেকে টাকা পয়সা আমরা নিয়ে আমাদের খুশি মতো বিভিন্ন দেশে নিয়ে যাব। মানে ব্যাংকিং খাত এবং আর্থিক খাতটা আক্ষরিক অর্থে যে বদনামটা বাংলাদেশের উপরে এসেছিল, তলাবিহীন ঝুড়ি, আর্থিক খাত বা ব্যাংকিং খাত আক্ষরিক অর্থে তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছিল।
মানে ওইখানে মানুষজন টাকা রাখছে সবাই, আর নিচে তলা নাই, যারা ওইখানে দুর্বৃত্ত বসে আছে চোর ডাকাত, তারা হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে। এরকম একটা অবস্থা তৈরি হচ্ছে। এটা সংস্কার করতে গেলে প্রাতিষ্ঠানিক কাঠামোর সংস্কারের পাশাপাশি আইনগত দিকে যে সমস্ত ত্রুটিগুলি হয়েছিল সেগুলির যে সংস্কার এবং পরিবর্তন দরকার, সেটার ব্যাপারে আমার মনে হয় যে বর্তমান সরকার তারা তো অঙ্গীকার করেছে, প্রতিশ্রুতি দিয়েছে তারা এটা করবে, এবং আশা করি এগুলির সাথে সম্পর্কিত যারা কিংবা নতুন কোনো লুটেরা গোষ্ঠী, আপনি ধরেন এই যে খেলাফি ঋণ সরকারি হিসেবে 1 লাখ 1.5 লাখ কোটি টাকা বলা হয়, আসলে 3 লাখ 4 লাখ, যদি মন্দ ঋণ কিংবা যেগুলো একেবারে রাইট অফ করা সেগুলি যদি হিসাব করি তাহলে 4 লাখ কোটি টাকার মতো বেশি হয়ে যায়। এরকম একটা বিপুল সম্পদ চলে যায় যে দেশে শিক্ষার্থে ক্ষেত্রে অর্থ নাই, চিকিৎসা ক্ষেত্রে অর্থ নাই, অথচ হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পার হয়ে যায়। মোহিত সাহেব তো বলেছিলেন 4000 কোটি টাকার কথা তখন বলেছিলেন, যেটা কিছুই না। তো সেখানে আমাদের দেশের ধরেন শিক্ষা, চিকিৎসা কিংবা যোগাযোগ, অন্যান্য ক্ষেত্রে কত ধরনের ক্রাইসিস, এবং শিক্ষকরা প্রাথমিক শিক্ষা এবং অন্যান্য ক্ষেত্রে কত ধরনের ক্রাইসিস। তো সুতরাং এগুলোর যে এই এক সময়ের দুর্বৃত্ত ধরেন সরকার চলে গেছে, কিন্তু ওই সিস্টেম এবং ওই লোভ এবং প্রাতিষ্ঠানিক কাঠামোটা তো বলবৎ আছে, পুনরুৎপাদন হইতে পারে আবার। মানে একই লোক অন্য চেহারায় অন্য নামে আবার একই কাজের মধ্যে আসতে পারে, সেই প্রবণতাটা এখনো আমরা দেখতে পাই এবং তার লক্ষণও কিছু দেখি। তো সেগুলির ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। মহানপ্রগতি সরকারের সাথে যুক্ত যারা আছেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে ব্যাংকিং এবং আর্থিক খাত তলাবিহীন ঝুড়িতে কি কি কারণে পরিণত হয়েছিল, কারা পরিণত করেছিল, এবং তাদের সাথে কার কার যোগসূত্র আছে, কিভাবে কাজগুলি হয়েছিল তার বিস্তারিত প্রকাশ করবেন, এবং এটা যেন পুনরাবৃত্তি না হয় সেটা নিশ্চিত করবেন।